নমস্কার সকলকে। ইরান এবং ইউএসের যে যুদ্ধটা, সেটা এখন আর মিডল ইস্টের থেকে যায়নি। সেটা আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, ইন্ডিয়ার সেটা পেট্রোল প্রাইস বলি বা এলপিজি সিলিন্ডার বলি, ইন্ডিয়ার রুপি বা স্টক মার্কেট, ফার্টিলাইজার সাবসিডি বা গলফে আমাদের যে লোকগুলো সিটিজেন্সরা কাজ করে সবার উপর প্রভাব ফেলছে কিন্তু। আর সবচেয়ে উদ্বেগজনক যদি আমি বিষয় বলি, দ্যাট ইজ স্ট্রেইট অফ হরমুজ যেটা আছে, সেখানে কিন্তু ইদানিংকালে দুটি ইউএইর যে ট্যাঙ্কার আছে সেখানে অ্যাটাক হয়েছে, যেখানে আমাদের একজন ইন্ডিয়ান সেলার মারা গেছেন, ৬ জন ইন্ডিয়ান সেলার আহত হয়েছেন। ওকে? তাই এটি আর আমাদের দূরের ব্যাপার থেকে যায়নি যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইভেন্ট আর নয়। ওকে? আমাদের জন্য সেটা অনেকটা প্রভাব ফেলছে। তো আজকের ভিডিওতে এই ব্যাপারটা কীভাবে শুরু হয়েছিল, গত ৭ দিনে কী, কী ঘটনা হয়েছে, এই জিনিসগুলোর উপর কথা বলবো। আমি মনে করি এক্সামের পয়েন্ট অফ ভিউতে বিশেষত টিপিএসসি বা টিপিএস এর ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে যদি বলি, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সম্বন্ধে ভালো নলেজ না থাকলে, জিওপলিটিক্সের নলেজ না থাকলে কিন্তু সেখানে গিয়ে অনেক কিছুতে আনসার করা অনেকটা সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমরা যদি বলি কিভাবে প্রপারলি কনফ্লিক্ট শুরু হয়েছিল, যদিও একটু আগের থেকে শুরু হয়েছে, কিন্তু এটা মেইনলি শুরু হয়েছে যদি বলি একদম প্রধান ফেজ যেটা, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারিতে ইউনাইটেড স্টেট অ্যাজ ওয়েল এজ ইসরায়েল মিলে ইরানের যত মিলিটারি ইনস্টলেশনস আছে বা এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা নিউক্লিয়ার রিলেটেড সাইটগুলো আছে, সেখানে একদম কোঅর্ডিনেটেড অ্যাটাক করে ফেলেছিল। ওকে? তো ইরান এরপর কি করলো, ইসরায়েল এবং যত ধরনের গলফে থাকা যত ধরনের আমেরিকার ফ্যাসিলিটিগুলো ছিল, মিলিটারি ফ্যাসিলিটিস, সেখানে মিসাইল, ড্রোন অ্যাটাক সব কিছু শুরু করে দিয়েছে। ওকে? একই সঙ্গে স্ট্রেইট অফ হরমুজ যদি কথা বলি, সেখান দিয়ে যত কমার্শিয়াল শিপিংগুলো ছিল সেগুলোকে নিয়ন্ত্রণও শুরু করে দিয়েছিল, ইভেন বাধা দেওয়া শুরু করে দিয়েছিল। ঠিক আছে? তো স্ট্রেট অফ হরমুজ কোথায়? স্ট্রেট অফ হরমুজ জেনারেলি আমাদের যে পার্সিয়ান গলফ আছে এবং গলফ অফ ওমান যেখানে আমরা বলি, সেখানের একটি মানে সরু সরু জায়গা, সরু মেরিটাইম প্যাসেজ আই শুড সে। ঠিক আছে? আর যদি বলি যুদ্ধের আগের ঘটনা যদি বলি, প্রায় 20% অয়েল সাপ্লাই যেটা হয় সেটার রুট কিন্তু এটাই। ওকে? তো তাই এখানে শিপিং যদি বন্ধ হয়ে যায় বা সীমিত হয়, তাহলে শুধু মানে মানে ইরানের জন্য প্রবলেম এমন নয় কিন্তু ব্যাপারটা। সেটা ইন্ডিয়া বলি, চায়না বলি, জাপান বলি, সাউথ কোরিয়া বলি, ইউরোপ বলি, যেখানে অয়েল ডিপেন্ডেন্সি আছে সেখানে কিন্তু সব জায়গাতে এটা কিন্তু প্রভাব বিস্তার করে বা করছিল বা করছি। ওকে? তো এবার একটা কথা হচ্ছে, তোমরা বলতে পারো, "আরে ইয়ার একটা তো এগ্রিমেন্ট সাইন হয়েছিল।" তো সেটার কি হয়েছে? তো কি হয়েছে, ১ম এ ঘটনাটা যদি বলি, কয়েক মাস যখন কনফ্লিক্ট হলো, কনফ্লিক্টের পরে পাকিস্তান আবার মেডিয়েটর হিসেবে এসছে। ওকে? এসে ইরান এবং আমেরিকার মধ্যে ওনারা কথা বলছিল। কখনো, কখনো কাতার এবং ওমানও এই ডিপ্লোম্যাটিক যে প্রসেসটা আছে সেখানে ওনারা সাথ দিয়েছেন। টার্কিও বলছিলেন ওনারাও এটা নিয়ে কথা বলবেন। এই ধরনের বিভিন্ন কিছু চলছিল। যদিও টার্কিকে বহুদিন থেকে তুর্কিকে তেমন পাত্তা দেওয়া হচ্ছে না আমেরিকার তরফ থেকে। কারণ বিভিন্ন টাইমে ওনারাও অ্যাকচুয়ালি ইসরায়েলের বিরুদ্ধে, ওনারা অ বেশিরভাগ ক্ষেত্রে ইরানের সাপোর্টে কথা বলেন। তো ঠিক আছে? তো এই হচ্ছে বিভিন্ন ব্যাপার। তবে শেষ পর্যন্ত কি হয়েছে, ১৭ জুনে আম ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে ১৪ টা পয়েন্টের একটি এ এ ইন্টারিম এগ্রিমেন্ট হয়। ওকে? এর নাম ছিল হচ্ছে ইসলামাবাদ ইসলামাবাদ এমওইউ অথবা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইরান অ্যান্ড ইউএসএ। ওকে? এটা ছিল। এবার এরপরে কি হয়েছে? এরপর কি হয়েছে? তো আ একটা জিনিস যদি বলি, বড় পরিষ্কারভাবে বলা দরকার। এগ্রিমেন্টটা কিন্তু ইসলামাবাদে ২ দেশের প্রেসিডেন্ট একদম বসে, বসে সাইন করেননি। রিমোটলি সাইন হয়েছে। কিন্তু পাকিস্তানের যে মেডিয়েটর সে কিন্তু সেখানে সাইন করেছেন। ওকে? আর সেখানে ইসলামাবাদ এমওইউ রাখারও কারণ আছে। কারণ পাকিস্তানের মেডিয়েটর হিসেবে সেখানে স্বীকৃতি পেয়েছে। ওনারা ফরমালি সেখানে সাইন করেছেন। পরবর্তীকালে ইভেন সুইজারল্যান্ডেও, মনে আছে নিশ্চয়ই তোমাদের, সুইজারল্যান্ডে সেটার পরিকল্পনা ফাইনাল, মানে সেখানে আবার নেগোসিয়েশন হবে, এই মানে ইনডাইরেক্ট মানে ডিপ্লোমেসি হবে, সেই জিনিসটার জন্য সুইজারল্যান্ডেও সেখানে যাওয়া হয়েছিল। আবার এটার মধ্যে মানে ইনডাইরেক্ট যে ডিপ্লোম্যাটিক টকে অনেক ব্যাপারে
কাতার নিজেকে অনেক ইনভলভ করেছিল। এগুলো হচ্ছে ঘটনা। এখন এগ্রিমেন্টে যদি কথা বলি যে ইউনাইটেড স্টেটসের যে নাভাল ব্লকেড সেটা কথা ছিল যে ধীরে ধীরে যত ব্লকেড আছে সেগুলো তুলে নেওয়া হবে। আবার ইরান স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে কমার্শিয়াল শিপ মানে সেখানে প্রবলেম করছিল, সেটা 60 দিনের জন্য ওনারা সেফলি যেতে দেবেন, অথবা অথবা সেখানে কোনো মানে টোল ফ্রি প্যাসেজ রাখবেন, কোনো প্রবলেম করবেন না, এই ধরনের কথা ছিল। ওকে, তো দুই দেশ 60 দিনের জন্য মানে ফাইনাল একটা সেটেলমেন্ট অথবা নিগোসিয়েশনে ওনারা চলে এসেছিলেন। এই ছিল ওভারঅল তখনকার ব্যাপার। ওকে, তো ইরান নিউক্লিয়ার ওয়েপন আর তৈরি করবেন না সেটাও কিন্তু ওনারা বলেছিলেন। ওকে, আর আবার ইরানের যে যেটাকে আমরা বলি এনরিচড ইউরেনিয়াম, যেটা স্টক পাইল আছে ওনাদের কাছে, সেটার মানে সেটার ফিউচারটা যেটাকে বলে আইএইএ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো ওনারা নির্ধারণ করবেন যে ফাইনালি সেখানে কিছু কিছু ফুল ফর্ম অনেক সময় মনে পড়ে না, কিন্তু তোমাদেরকে পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো ওনারা কি সিদ্ধান্ত, মানে ওনারা সিদ্ধান্ত করবেন যে ইউরেনিয়াম যে স্টক পাইলটা রয়ে গেছে সেগুলোর কি হবে, কি ব্যাপার, ওনারা সিদ্ধান্ত করবেন। ওকে, আর আমেরিকা কি করবেন যে লিমিটেড যে অয়েল এক্সপোর্টের যে ওনাদের উপর স্যাংশন লাগিয়েছেন বা এই ধরনের জিনিসগুলো ওনারা ধীরে ধীরে রিলিজ করে দেবেন। ওকে, তো আবার ইরানের যে রিকনস্ট্রাকশন করতে হবে, অনেক সমস্যা হয়ে গেছিলো, সেটার জন্য ওনারা ইউএসএ প্লাস যত রিজনাল যত পার্টনার আছে সবাই মিলে $300 বিলিয়ন ইউএস ডলারের একটা প্ল্যানও ওনারা করেছিলেন। এর তো এই নয় যে ওনারা সঙ্গে সঙ্গে পেপারটা করে ফেলবেন, কিন্তু একটা প্ল্যান হয়েছিল যে ওনারা এই ধরনের পেপার করবেন। ওকে, এইবার যদি বলি যে এগ্রিমেন্টের প্রবলেম কী ছিল, এগ্রিমেন্টের সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে স্ট্রেট অফ হরমুজকে কে কন্ট্রোল করবে, এটা নিয়ে কোনো পয়েন্ট ছিল না। ওকে, এরপর ইরান ভবিষ্যতে ফি নিতে পারবে কি না এটা নিয়েও কোনো প্রবলেম কথা ছিল না। ইভেন যে ওনাদের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে সেটা আদৌ প্রপারলি কি হবে সেটা নিয়েও কোনো কথা ছিল না, প্রপার কথা ছিল না। তো এইসব ওয়ার্ডিং ওভারঅল ক্লিয়ার ছিল না। তো তার মানে কি এটার মধ্যে একটা আমি বলবো যে এটা কমপ্লিট নয়, মানে অ্যাগ্রিমেন্ট যেভাবে করলে তো হবে না, এবার কমপ্লিট নয়। এটা কি দুই পার্টি চায় না, পাকিস্তান চায় না, নাকি কেউই জিনিসটা চায় না, আমি বুঝতে পারি না। যে একটা যখন এগ্রিমেন্ট হয়েছে সেখানে আরও কিছু পয়েন্ট দিলে ওনারা যদি করে নিতেন, মানুষ কি যুদ্ধই করতে চায় কি না, আমি ব্যাপারটা একদম বুঝতে পারি না মাঝে মধ্যে। আর যদি দুই পক্ষ থেকে যদি যুদ্ধ রিয়েলি না করতে চাও ভাই, সেইভাবে কোনো কিছু সাইন করো। একদিকে তো ট্রাম্পের কথা কি বলবো, তো উনিও কি জানি সকালে একটা সন্ধ্যায় একটা বলে ফেলেন মাঝে মাঝে। তো ওভারঅল মিলিয়ে আর ইরানের পক্ষ থেকেও হঠাৎ করে ওনারা ইয়ে করে ফেলেন, ফাইনালি কিন্তু পুরো দুনিয়া আলটিমেটলি প্রবলেমে পড়ে গেছে। যাই হোক এটাতে আমরা গিয়ে তো আর কিছু করতে পারবো না, শুধু বলতে পারবো, ঠিক আছে? তো কিন্তু 8 জুলাইতে কি হয়েছে, প্রায় ভেঙে গেছে, ফুললি ভেঙে গেছে। 7 জুলাইতে 3টা কমার্শিয়াল শিপের উপর অ্যাটাক হয়েছে। এবার আমেরিকা বলছে যে না, সেটা ইরান করেছে। ওকে, এই করে একটা আবার প্রবলেম শুরু হয়ে গেল। আবার 8 জুলাইতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেন যে তার মতে জুনের যে ইন্টারিম সিজফায়ার যে অ্যাগ্রিমেন্টটা হয়েছিল সেটা কার্যত একদমই বেকার, এখন কার্যত সেটা কমপ্লিটলি ওভার। বুঝতে পেরেছ? তো কত ভেজাল, চিন্তা করো যে একটা জিনিস অনেক মাস চলছিল, এত লস হয়েছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার উপর একটা এগ্রিমেন্ট করা হয়েছে না, ওই এগ্রিমেন্টটাও কোনো মতেই সাকসেসফুল হতে পারছে না। এটা মানে ছেলে খেলা টাইপের মাঝে মাঝে ফিল হয় যে আমি তোমাকে বললাম যে আমি এটা করছি না, এই ধরনের ব্যাপার ফিল হচ্ছে। তো এরপর স্যান্ডকম যেটা ইউনাইটেড স্টেটসের মানে সেন্ট্রাল কমান্ড যেটা আছে আর কি, তো সেটা ইরানের সাউদার্ন যে কোস্টাল মিলিটারি ফ্যাসিলিটিগুলো আছে এর বিরুদ্ধে নতুন করে স্ট্রাইক শুরু করে দিয়েছে। ওকে, তো কি বলবো, মানে প্রবলেম। স্যান্ডকম অ্যাকচুয়ালি মিডল ইস্টে যত আমেরিকান ফ্যাসিলিটিগুলো আছে, মিলিটারি ফ্যাসিলিটিগুলো আছে, সেগুলোকে কিন্তু পরিচালনা করে। এবার আমেরিকান স্ট্রাইকসের লক্ষ্য কী ছিল, আবার সেম ব্যাপার, কোস্টাল যত রেডার সিস্টেম আছে বা মিসাইল সিস্টেম আছে বা ড্রোন ফ্যাসিলিটিস আছে,
ইভেন ইভেন এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোতে একদম পুরো অ্যাটাক করে দিয়েছে। এর ফলে কি করেছে, ইরানও কিন্তু পাল্টা কুয়েত বা বাহরাইনে আমার আমার বন্ধু আছে, কুয়েতে আছে। ওরা ওরা বলছে যে মানে একটু পরে ওনাদের কাছে চলে আসে, মোবাইলের ভেতরে যে অ্যালার্ম চলে আসে যে এনি টাইম অ্যাটাক, এতটার সময় অ্যাটাক হবে। আবার অ্যাটাক শেষ হলে ওদের কাছে আবার নোটিফিকেশন চলে আসে। এই ধরনের ব্যাপার। তো ৯ থেকে ১১ জুলাই যদি আমি দেখি, ৯ থেকে ১১ জুলাই, তো এই কনফ্লিক্টটা কিন্তু ধীরে, ধীরে পুরো গলফ রিজনে ছড়িয়ে গেছে। তো সেখানে এবার মানে পরবর্তী এই যে কয়েকটা দিন আছে, সেখানে ইরান এবার কুয়েত বলি, বাহরাইন বলি, কাতার অথবা জর্ডান, আ UAE সব জায়গাতে, ইভেন ওমানে একদম আমেরিকান লিঙ্কড যত ফ্যাসিলিটিস আছে সেখানে একদম মিসাইল, ড্রোন সব ধরনের অ্যাটাক শুরু করে দিয়েছে। আ কিছু মিসাইলস গালফ কান্ট্রিজ ইন্টারসেপ্ট তো করতে পেরেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ডেব্রিসও পড়েছে, বা ইভেন কিছুটা স্ট্রাইক সিভিলিয়ানসরা দেখে মানে রিয়েলি এটা মোটেই ভালো জিনিস নয়। আমি কয়েকটা ভিডিও দেখতে পেরেছি, আম আমার বন্ধুরাই পাঠিয়েছে। দেখতে পাচ্ছি যে মানে রিয়েলি মানে প্যাথেটিক ব্যাপার হয় এই ধরনের অ্যাটাক। ভগবান না করুক, পৃথিবীর কোথাও এগুলো না হোক। মানে যুদ্ধ জিনিসটা মোটেই ভালো নয়। যুদ্ধ জিনিস কোথাকার জন্য ভালো নয়। আমি অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে দেখি, আম ভুলভাল ওনাদের কিছু লোক ভুলভাল কথা বলে ফেলেন। এই যুদ্ধ লাগিয়ে দেবো, এই করে দেবো, ভারতকে উড়িয়ে ফেলবো। ভাই ভারত কি করেছে প্রথম কথা? আম তোমাদের পুরো হিস্ট্রি দেখে নাও, কি করেছে ভারত এমন? কিন্তু ওদের কাছে কোনো না কোনোভাবে বিভিন্ন নিউজের থ্রুতে বিভিন্নভাবে প্রপাগান্ডা দিয়ে এমন কিছু জিনিস ওদের কাছে আছে, ওদের মাথায় আছে, যেটা দিয়ে ওদের ফিল হয় যে ভারত ওদের বিরুদ্ধে। বুঝতে পেরেছ? whereas আমরা এখানে এসব চিন্তা করার সময়ও নেই। তো ওই সেম ব্যাপার। তো এবার ওরা কি যে বলছে যে যুদ্ধ করে ফেলবো, এই করে ফেলবো, ভারতকে উড়িয়ে দেবো। আরে ভাই, একটা যুদ্ধ লাগলে আহ, চলো ঠিক আছে, ভারতেরও কিছু ক্ষয়ক্ষতি হবে, তোমাদের কি হবে? তো খারাপ লাগে ব্যাপারটা যে যুদ্ধ কারোর জন্যই ভালো নয়। সেটা সেটা কারোর জন্যই নয়। সে ক্ষয়ক্ষতি, আমার ৫টা লোক মরলেও ৫টা লোক বড় ইম্পর্টেন্ট, তো কারোর জন্যই ভালো নয়। তো এই ধরনের কথাবার্তা বলাও উচিত নয়। সব কিছু ডিপ্লোম্যাটিক্যালি প্রপারলি ফলো করা উচিত, ঠিক আছে? মানে জিনিসগুলোকে কন্ট্রোল করা উচিত। তো আচ্ছা, সামনে আসি। এবার একই সময়ে আ আমেরিকা কি করেছে? আমেরিকা ইরানের যত কোস্টাল ডিফেন্স বা মিসাইল, ড্রোন, মেরিটাইম সবগুলোতে এই যে কয়েকটা দিনের মধ্যে একদম অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আবার আবার ইভেন ইউএস এর যে মিলিটারি, ওনারা কি দাবি করছেন একদম ৩০০-র উপরে আমরা ইরানিয়ান যে মিলিটারি টার্গেট আছে সেগুলোকে আমরা পুরো স্ট্রাইক করেছি। তো ঘুরিয়ে ফিরিয়ে ইরানও বলছে আমরা এই করেছি, ওরা বলছে এই করেছি। ওকে? তো ইরান আবার কি করলো যে স্ট্রেইট অফ হরমুজ মানে বন্ধ করে দেওয়ার ঘোষণা করলো বা রেস্ট্রিক্ট করার ঘোষণা করে দিল। বুঝতে পেরেছো? কত কিছু একটার পর একটা হয়ে যাচ্ছে। এম এবার আমেরিকা বলে, "না, সাউদার্ন রুট বা ওমানের কাছে কমার্শিয়াল শিপসের জন্য আমরা পুরো খোলা আছে। আমরা সেটাকে কন্ট্রোল করছি।" এদিকে আবার পাকিস্তান, কাতার বা ওমান সেটা ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছে। ওকে? যে এগুলো না হোক, একটা সেফ প্যাসেজ হোক, স্ট্রেইট অফ হরমুজ খোলা খোলা থাকুক। ওনারা সেটা চেষ্টা করছেন। কারণ সেটা না হলে কেউ না কেউ তো ডিপ্লোম্যাটিক্যালি আগে যেতে হবে। ওকে? ভারতের কথায়ও আসবো। ভারতের কথা যদি দেখি, ভারত এখানে যদি দেখো গলফ কান্ট্রিজের সঙ্গেও ভালো, ইসরায়েলের সঙ্গেও ভালো রিলেশন, আই মিন ইরানের সঙ্গেও ভালো রিলেশন, ইউএস এর সঙ্গেও ভালো রিলেশন রাখতে চান। মানে সব মিলিয়ে এত কঠিন সিচুয়েশন, যেগুলোকে একটু ৫টা মিনিটের জন্য যদি চুপ করে যদি চিন্তা করো, তাহলে বুঝবে যে কতটুকু কঠিন ব্যাপারগুলো। বিশাল কঠিন। এরকম জায়গাতে মানে আম নিজেকে কন্ট্রোল করা বিশাল কঠিন। এবার ১২-১৩ তারিখের দিকে যদি দেখি, আবার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমরা আ আম আম উনি ঘোষণা করে দেন যে না, ইউএসএ কি করবে? ইরানিয়ান পোর্টস বা শিপিং এর উপর একদম পুরো নাভাল ব্লকেড আবার দিয়ে দেবে। আবার সমস্যা, আবার সমস্যা। আবার উনি বলে দেন যে আমরা কি করব না, ২০% করে সিকিউরিটি ফি রাখবো সবকিছুর উপর। তো এইটাতে কেউ কি মানবে? গল্ফের যে ওনাদেরই যত পার্টনার আছে, ওনারা ওইটার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেন। যত শিপিং এজেন্সি আছে, ওনারা কথা বলা আপত্তি জানান। এসব করতে উনি আবার সেটাকে প্রত্যাহার করেন। উনি সকালে একটা, রাত্রে একটা, বিভিন্ন কিছু করে ফেলেন। আ ঠিক আছে, কি বলবো আর? তবে ইরানিয়ান শিপিং এর বিরুদ্ধে যে ব্লকেডটা, সেটা কিন্তু এখনো বহাল আছে। তো ওরা সেগুলো মেনে নিতে পারছে না। ওকে? এই ডিসিশন অয়েল মার্কেটের যে ব্যাপারটা আছে, সেখানে পুরো নতুন একটা মানে ভয়ের সৃষ্টি করে ফেলেছে। কারণ ট্রেডার্স মনে করে যে হরমুজ যদি
খোলা না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে কি হবে আমাদের ভাই দাম তো বাড়বে, সবকিছু হবে, সব প্রবলেম হবে। শেয়ার মার্কেটে আসার পড়া স্বাভাবিক। ওকে? আবার 13-14 তারিখের যদি কথা বলি, ইউএই একদম কিছু ট্যাঙ্কারে অ্যাটাক করে। সেখানে আমাদের ইন্ডিয়ার ক্যাজুয়ালিটিও হয়। ওকে? সেগুলো ইউএই বেসড কিছু আম আম বড় ধরনের যে অয়েল ট্যাঙ্কার হয় সেগুলোর উপর ওনারা ইয়ে করে। সেগুলোকে বলে ভিএলসিসি। তো ভিএলসিসি মানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। ওকে? আর দুটো যে জাহাজ ছিল, একটার নাম ছিল মোম্বাসা বি, আরেকটার নাম ছিল আল বাহায়া। BAHYAH, বাহায়া। তো এই দুটোর উপর অ্যাটাক হয়েছে। সেখানে আমাদের ইন্ডিয়ার ক্যাজুয়ালিটি হয়েছে, আহত হয়েছেন ক্রু মেম্বার। ওকে? ইভেন ইউক্রেনিয়ান আহত হয়েছেন। কারণ দেখো জাহাজটা যে কোনো কারোর হতে পারে। ক্রু মেম্বার কিন্তু যে কোনো জায়গার হতে পারে। বোঝাতে পেরেছি? মানে সেটা ধরে না ইউএইর ট্যাঙ্কার, কিন্তু ক্রু মেম্বার কিন্তু ইন্ডিয়ান হতে পারে, বিভিন্ন জায়গার হতে পারে। তো আল্টিমেটলি ওনারা অ্যাটাক তো করে নিচ্ছেন কাউকে, কিন্তু মরছে অন্য কেউ। এই ধরনের বহুত ভেজাল আছে। আল বাহায়া যেটা আছে সেখানে 18 জনকে প্রায় 18 জনকে বাঁচানো হয়েছে। ওনাদেরকে এভাকিউট করা হয়েছে। আবার 3 জনকে মিসিং বলে ওনারা ডিক্লেয়ার করেছেন। এরপর আমি এটা কালকে পর্যন্ত নিউজ থেকে আমি পড়েছি। এরপর আমার জানা নেই যে মানে এরপরে আর কোনো কিছু হয়েছে কিনা। এবারে ইরানের যে আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড গার্ড কর্পস। ওকে? তারা দাবি করে যে এই যে শিপগুলো আছে সেগুলো ওয়ার্নিং ইগনোর করেছে, তাদের রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকেছে। কিন্তু ইউএই বলছে যে না ভাই, এমন কিছু হয়নি, আমরা কোনো রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকিনি। ওকে? এবার এটার ফলে ইন্ডিয়ার উপর কি প্রভাব পড়ছে ভাই? প্রথমত ভাই আমার যে জনসাধারণ তাদের উপর নিরাপত্তার প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। গলফ কান্ট্রিজ এবং ইন্টারন্যাশনাল যে শিপিং এজেন্সি সেটার উপরে বিপুল সংখ্যক আমাদের ইন্ডিয়ানরা কাজ করে, সেটার উপর প্রবলেম চলে এসছে। কনফ্লিক্ট যদি বেড়ে যায়, আমার সেলার্স বলি বা অয়েলের যত ওয়ার্কার্স, ইঞ্জিনিয়ার্স বা নার্সেস প্রচুর পরিমাণে সেখানে কাজ করে, কনস্ট্রাকশন ওয়ার্কার্স প্রচুর আছে, তাদের উপর কি হবে? আমাদের যত এক্সপাট্রিয়েটস আছে তাদের উপর কিন্তু রিস্ক চলে আসবে। প্রচণ্ড রিস্ক চলে আসবে। ইন্ডিয়াকে কনসুলার সাপোর্ট অথবা এভাকুয়েশন প্ল্যান, ইমার্জেন্সি যত ফ্লাইট বা মেরিটাইমের যত সেফটি আছে সেগুলো নিয়ে কিন্তু একদম কোঅর্ডিনেটেড ওয়েতে ফুলি রেডি থাকতে হবে। কখন কি হয় বলা যায় না। ওকে? তো মানে সোজা হিসাব হচ্ছে যে একটা জিনিসের জন্য প্রচুর জিনিসে প্রবলেম হয়ে যাবে। এরপর অয়েল প্রাইস, দেখো অয়েল প্রাইস মাঝখানে তোমাদের জানা আছে যে ফটফট করে বেড়ে গেছিলো। মানে ব্যারেলের প্রাইস এত পরিমাণে বেড়ে যাচ্ছিল যে সেটা পুরো দুনিয়াতে, আমি এখন যেই দেশে আছি সেখানে আমি তোমাদেরকে বলছি প্রায় 40-45% অয়েলের প্রাইস বেড়ে গেছে। ইন্ডিয়াতে বাই চান্স কন্ট্রোল করতে পেরেছেন, সবখানে কন্ট্রোল করা এত সহজ নয়। ওকে? এত সহজ নয়। তো অয়েল প্রাইস দেখো দীর্ঘ সময়ে কন্ট্রোল করা এত সহজ নয়। আর অয়েল প্রাইস যদি বেড়ে যায় সেখানে তোমার ট্রান্সপোর্ট এজেন্সি বল, ট্রান্সপোর্টের যত এজেন্সি আছে, যত এভিয়েশনের ফিউয়েল প্রাইস বলি, তার মানে এভিয়েশন ইন্ডাস্ট্রি বলি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি বলি, প্লাস্টিক, কেমিক্যাল, যত ইন্ডাস্ট্রি আছে ভাই সবখানে প্রবলেম পড়ে যাবে, সবখানে দাম বেড়ে যাবে। এখন দেখো পেট্রোল প্রাইস কিছুদিনের জন্য গভর্নমেন্ট সাবসিডি দিয়ে বিভিন্ন কিছুভাবে একটা একটা লেভেল পর্যন্ত ওনারা প্রেশারটা নিয়ে নেবেন। একটা লেভেলের পরে ওনাদের কিন্তু প্রেশারটা কন্ট্রোল করা মোটেই সম্ভব নয়। এখন আরেকটা যদি বলি যে ভাই রুপি টু ডলারের ব্যাপার, সেম ব্যাপার। যতই আমেরিকা যুদ্ধ করুক না কেন, ওনাদের ডলার সব কিছুতে ইউজ হচ্ছে। অয়েলে সবচেয়ে বেশি ওনারা কিন্তু প্রচণ্ড ভালো একটা সুন্দর একটা জিনিস করেছেন যে ভাই সব কিছু পারচেজে আলটিমেটলি ডলারকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওনারা যে এইটা একটা হিস্ট্রি, এটা একটা বড় মানে বড় একটা সুন্দর ব্যাপার, যেটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলতে পারি। ওনারা বড় সুন্দরভাবে ডলারকে ঢুকিয়ে দিয়েছেন, যার জন্য যত কিছুই হোক না কেন ওনাদের ডলার স্থির থাকছে। কথাটা বুঝতে পেরেছো? যদি কালকেরই ঘটনা বলি, 96.24 হয়ে গেছে ডলার টু ইন্ডিয়ান রুপিস। সেটা প্রায় 95 এর নিচে গেছিল, এই মানে হাইয়েস্ট হয়ে গেছিল কয়েক উইকের, আর সেটা আবার সেই জায়গাতে পৌঁছে গেছে। কথাটা বুঝতে পেরেছো? আমাদের যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলি, ইন্ডিয়ার কথা বলি, ওনারা ডলার সেল করে বিভিন্নভাবে টাকাকে সাপোর্ট করার চেষ্টা করছেন, কিন্তু এত সহজ নয় ওনাদের জন্য, এত সহজ নয়। আর যদি রুপি
দুর্বল হয়ে গেছে, মানে তোমরা ভেবে নাও মানে যত ইম্পোর্ট আছে সেটার দাম ইনডাইরেক্টলি বেড়ে যাচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে দেখো, যদি আমরা ইলেকট্রনিক্সের কথাই বলি, আচ্ছা খাসা জিনিস বাইরের থেকে আসে, সেগুলোর দাম বেড়ে যাচ্ছে। দেখো সেগুলোর দাম বেড়ে যাচ্ছে মানে এখানে অ্যাসেম্বলিংয়ের দাম বেড়ে যাচ্ছে। তো বিভিন্নভাবে যত কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলি সব কিছুতে কিন্তু প্রবলেম করবে। স্টক মার্কেটের কথা বলো, ইয়ার কালকে যদি তুমি স্টক মার্কেট বলো তাহলে নিফটি প্রায় নিফটি 50 যেটা আছে সেটা প্রায় 0.7%-এর প্রবলেম হয়ে গেছে, কমে গেছে, ডাউন হয়েছে। সেন্সেক্স 0.72% কমেছে, মানে দুটোই প্রায় 0.7%-এর মতো কমেছে। আর সেটার পুরো আসার কিন্তু ব্যাংকিং বলি, ফাইন্যান্সিয়াল বলি, অটোমোবাইল বলি সব কিছুতে পড়বে। অয়েল ড্রিভেন ইনফ্লেশন বহুত ডেঞ্জারাস, সেটা সবখানে পড়ে। আর যদি আরবিআই বলে যে না আমি ইন্টারেস্ট রেট কমাবো না, ইন্টারেস্ট রেট আর একটু বাড়াতে হবে, সেটারও কারণ আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তার মানে হোম লোন বলো, কার লোন বলো, যত বিজনেস লোন বলো, যত কিছু বলো সব কিছু কিন্তু বেড়ে যাবে। এবার এলপিজি এলএনজি সেখানেও আসার পড়বে, ফার্টিলাইজারে সেখানে আসার পড়বে, ফার্টিলাইজারের যে র মেটেরিয়ালস সেটার প্রাইস বাড়বে, সেটাতে প্রবলেম পড়ে যাবে, সেটাতে প্রভাব বিস্তার করবে। তো ওভারঅল গিয়ে সেটা তুমি যদি বলো ন্যাচারাল গ্যাস বা সালফার, আমি যদি ফার্টিলাইজারের কথা বলি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনপুট, ওকে, সেখানেও কিন্তু আসার পড়ে যাবে। তো ওভারঅল গিয়ে কী হবে, সব কিছুর দাম বাড়ার কিন্তু একটা চান্স আছে। তো গ্লোবাল ইম্প্যাক্টের দিকেও যদি যাই, গ্লোবাল ইম্প্যাক্টের দিকে কিন্তু সেম ব্যাপার, ইনফ্লেশন সব জায়গাতে বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় এত বেশি ইনফ্লেশন বেড়ে গেছে। আমি 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 ইদানিংকালে যদি কয়েকটা কান্ট্রির কথা বলি, যেখানে যেখানে আমি গেছি ইদানিংকালে গত কয়েক মাসে ইনফ্লেশন বেড়ে প্রচণ্ড বুড়ো হাল, মানে প্রচণ্ড বুড়ো হাল। কালকে আমার নাইজেরিয়ার একটা ফ্রেন্ডের সঙ্গে আমার রেস্টুরেন্টে খেতে খেতে কথা হচ্ছিল, বলছে যে গত 3-4 মাসে ইউ উইল নট বিলিভ কয়েকশো পার্সেন্ট বেড়ে গেছে, মানে কয়েক গুণ বেড়ে গেছে ওদের ইনফ্লেশন, ট্রাস্ট মি। তো কত কিছুতে আসার পরে তাদের তেল আছে, তারপরে এই অবস্থা হচ্ছে, কারণ আচ্ছা কাঁচা তেল তারা বাইরের থেকেও আনে, যদিও আছে ওদের। তো সব কিছু আবার তেল দিয়ে শুধু হচ্ছে না, তেলের প্রবলেমের ফলে অন্য দেশে অন্য কিছু বেড়ে গেছে, ওদের ইম্পোর্টের দাম বেড়ে গেছে, তো বিভিন্ন কিছু হয়ে গেছে। শিপিং কোম্পানিগুলো প্রচণ্ড ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়েছে। ইয়ার আমি আমি আমরা বিভিন্ন জায়গার থেকে মাল আনি, চায়নার থেকে, ইন্ডিয়ার থেকে, বিভিন্ন কিছুর থেকে মাল আনি। তো সেখানে আমি পার্সোনালি দেখতে পাচ্ছি যে সেখানে শিপিং প্রাইস এত বেশি বাড়িয়ে দিয়েছে, ইউ ক্যান নট ইমাজিন। সেম জিনিস যে অনেক কম দামে আনতাম এখন সেখানে বেড়ে গেছে। তো ইউরোপ বা এশিয়া বলি, তাদেরকে অল্টারনেটিভ অয়েল সাপ্লাইয়ের ব্যাপার দেখতে হবে। ইন্ডিয়া সেই হিসাবে বিভিন্ন জায়গা থেকে করে নিয়েছে। ভেনেজুয়েলার যদি কথা বলি, সেখানে তেল, ইন্ডিয়াতে রিলায়েন্সে একমাত্র ফ্যাসিলিটি আছে, প্রপার ফ্যাসিলিটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি, প্রপার ফ্যাসিলিটি শুধু ইন্ডিয়ার কাছে আছে, আর ইন্ডিয়া সেটা ইউজ করবে ফর শিওর। তো বিভিন্ন জায়গা থেকে, রাশিয়ার থেকে যদি বলি, আমাদের হাইয়েস্ট পরিমাণে এখন অয়েল আসা শুরু হয়েছে, রাশিয়াও হেল্প করছে, রাশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, হেল্প করবে। তো কিন্তু এত সহজ নয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে ইন্টারেস্ট রেট বাড়াতে লাগতে পারে, একটু হাই করতে লাগতে পারে। ওভারঅল যদি বলি যে চারিদিক থেকে সমস্যায় পড়ে যাবে। কিন্তু এটা যদি চলে যায়, এই যদি প্রবলেম চলে যায় রেড সিতে বা বা মানে যে বাবেল মান্ডেব আছে সেই এরিয়াতে চলে যায়, তাহলে কিন্তু পুরো আফ্রিকা ঘুরে সব কিছু যেতে হবে। আর সেই ঘুরে যাওয়া মানে ফ্রাইট কস্ট বা শিপিং কস্ট এত বেশি বেড়ে যাবে, ইউ ক্যান নট ইমাজিন। আর তার অর্থ সেটা ফুড হোক বা ট্রান্সপোর্টেশন হোক, এয়ারলাইন হোক, ম্যানুফ্যাকচারিং, সব জায়গাতে কিন্তু প্রবলেম ফেলে দেবে। তো একটা জিনিস হচ্ছে, জুনে যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা আমার মতে একটু ফ্রেজাইল ছিল, সেটা প্রবলেমেটিক ছিল, সেটা প্রপার ছিল না। গত 7 দিনের মানে ট্যাঙ্কার অ্যাটাক, আমেরিকান এয়ার স্ট্রাইক হয়েছে, ইরানিয়ান রিটেলিয়েশন হয়েছে, সব কিছু মিলিয়ে আবার নাভাল ব্লকেড হচ্ছে, এমন একটা বুড়া হাল পুরো পৃথিবীর সামনে। মানে কি বলবো, ইন্ডিয়ার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে। সিটিজেনের সেফটির কথাও ভাবতে হবে, ইনফ্লেশনের কথাও ভাবতে হবে, আবার সবার সঙ্গে ভালোও থাকতে হবে। আমেরিকা, ইউএই, সৌদি, ইরান, কাতার, ইসরায়েল, সবার সঙ্গে আবার সম্পর্ককে ব্যালেন্সও রাখতে হবে। তো ওভারঅল মিলিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইজ রিয়েলি টাফ। আর মানে ইন্ডিয়ার সামনে অনেক বড় বিপত্তি। সব দিক থেকে প্রপার থাকতে হবে, কথা একদম না বললেও হবে না। এই যে ইন্ডিয়ান মারা গেছেন, সেখানে কিন্তু ঠিক ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে ইরানকে ধিক্কার জানানো হয়েছে, এই প্রবলেমটা সম্বন্ধে কথা বলা হয়েছে। তো সব মিলিয়ে না কোন সময় কি হয়ে যায় আমাদেরকে বড় কি বলবো, নজর রাখতে হবে। আর সেই হিসাবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে, যাতে কোনো ধরনের আমাদের উপর কোনো ধরনের প্রভাব না পড়ে।
যত অবশ্যই প্রভাব পড়বে, মানে কোনো ব্যাপক প্রভাব না পড়ে সেটার জন্য পুরো চেষ্টা করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। ইজি নয়, কিন্তু করতে হবে। আর আমাদেরকেও আমরা অ্যাজ এ সিটিজেন আমরা কি বলছি, ইন্টারনেটে কি বলছি না, জবরদস্তি যা খুশি কমেন্ট করে ফেলা, আজকাল যা খুশি পোস্ট করে ফেলা, এটা ঠিক নয়। দুনিয়া কানেক্টেড হয়ে গেছে। সবাই সবকিছু জানে। ভারতে কি চলছে, কোথায় কি চলছে সবকিছু জানে। তো সেজন্য আমাদেরকে ইভেন সোশ্যাল মিডিয়াতে যে কথা বলি, সেখানেও আমাদেরকে প্রচণ্ড পরিমাণে চিন্তা করে কথা বলা উচিত। যা খুশি কথা বলা উচিত নয়। একে উড়িয়ে ফেলবো, ওকে করে ফেলবো, যা খুশি কথা বলা উচিত নয়। খাস করে বাংলাদেশের মতো। তো জিনিসগুলো প্রচণ্ড কন্ট্রোল করা উচিত। আমরা এডুকেটেড কান্ট্রি, আমাদেরকে এডুকেটেড কান্ট্রির মতো ব্যবহার করা উচিত। ধন্যবাদ। জয় হিন্দ।